উত্তম কুমার সম্বন্ধে যিনি সামান্যতম খবর রাখেন তিনি নিশ্চয়ই জানবেন যে উত্তম কুমারের বর্ণময় যে কেরিয়ার সেখানে সবথেকে কালো দাগটা হচ্ছে উত্তম কুমারের প্রথম বলিউড অভিযান অর্থাৎ ছোটি সি মুলাকাত সিনেমাটা। অনেকে বলেন ছোটি সি মুলাকাত থেকেই হয়তো উত্তমের শেষের শুরু। আজ আমরা বুঝবার চেষ্টা করব দুটো বিষয়। এক, ছোটি সি মুলাকাতের ওই সময়টাতে উত্তম কুমারের বাকি পরিস্থিতিটা কেমন ছিল, তার কি বিরাট কোনো কম্পালশন ছিল? দুই, উত্তম কুমারের মতো আরও অনেকে কেন মোটামুটি 60-এর দশক 50-এর দশকের মাঝামাঝি সময় থেকে 60-এর দশক এই সময়টাতে এবং 70-এর দশকে টালিগঞ্জ থেকে বম্বেতে যাত্রা শুরু করলেন, চেষ্টা করলেন টালিগঞ্জের শিল্পী থেকেও বম্বেতে নিজেদের প্রতিষ্ঠিত করবার জন্য। কেন? নমস্কার, চিন্তায় ভাবনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কথা হচ্ছে উত্তম কুমার নিয়ে, মহানায়ক উত্তম কুমার নিয়ে। ছোটি সি মুলাকাত উত্তম কুমারের কিন্তু কোনো একদিনের প্রজেক্ট নয়, এক বছরের প্রজেক্ট নয়, উত্তম কুমারের দীর্ঘদিনের প্রজেক্ট। 1960 সালের গোড়াতেই উত্তম কুমার ঠিক করে নিয়েছিলেন ছোটি সি মুলাকাত করবেন। অগ্নি পরীক্ষা উত্তম সুচিত্রা জুটির একটি অত্যন্ত সফল, বাণিজ্যিকভাবে সফল ছবি, আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে। সেই গল্প অবলম্বনেই প্রেক্ষাপট তৈরি হলো ছোটি সি মুলাকাতের। উত্তম কি চেয়েছিলেন? উত্তম চেয়েছিলেন বলিউডকে দেখাতে যে ততদিনে ইতিমধ্যেই বলিউডে যে কাহিনীর একটা দীনতা এসে গেছে, ওই একই হিরো ভিলেন মারামারি থাকবে, এই ধরনের একটা ঘটনা, সেখানে একটা অন্য ধারা, অন্য রকমের গল্প বলা, যেখানে চটুল নাচ থাকবে, গান থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু তার সাথে একটা সাহিত্য মূল্য থাকবে। কি কি বাধা এসেছিল উত্তম কুমারের এই ছবি করতে গিয়ে? প্রথমত, উত্তম কুমার এই সময়টাতে এমন নয় যে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে ওনার খুব খারাপ অবস্থা ছিল, বরং উত্তম যদি বলা হয় একদম পর্বতের শীর্ষে থাকা। 67 সালে ছোটি সি মুলাকাতের রিলিজ, 67 সালে কিন্তু ছোটি সি মুলাকাত বাদ দিলে উত্তমের জন্য একটা গোল্ডেন পিরিয়ড। তিনি সত্যজিৎ রায়ের কাছ থেকে পরপর চিড়িয়াখানা এবং নায়কের ডাক পাচ্ছেন। নায়কের জন্য তিনি বার্লিনে নিমন্ত্রিত হচ্ছেন, বিশ্বের দরবারে মহানায়ক সম্মানিত হচ্ছেন। সাংবাদিকরা সর্বভারতীয় স্তরে তাকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দিচ্ছে। তিনি ভরত সম্মান পাচ্ছেন রাষ্ট্রপতির কাছ থেকে। পরিচালনায় হাত দিয়েছেন, প্রযোজনায় হাত দিয়েছেন, সঙ্গীত পরিচালনা করছেন কাল তুমি আলেয়া ছবিতে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি এমন প্রয়োজন পড়লো ছোটি সি মুলাকাত করবার? উত্তম কুমার বলছেন ছোটি সি মুলাকাত তখন তার সমস্ত সত্তা জুড়ে বছরের পর বছর এমনভাবে ছিল এবং তার জন্য উনি টালিগঞ্জ ছাড়েননি। টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক ছবি করছেন, অর্থ উপার্জন করছেন এবং স্টুডিওতে ফ্লোরে ঢুকবার আগের মুহূর্ত অবধি মাথায় থাকছে ছোটি সি মুলাকাত। ফ্লোরে ঢুকে ওই ছবি, যে ছবিটা তিনি করছেন, যে চরিত্র তিনি করছেন, তার ভেতর ঢুকে যাচ্ছেন, ছোটি সি মুলাকাতকে ফ্লোরের বাইরে রেখে দিয়ে আসছেন। ছবি শেষ হয়ে গেলে 2 ঘন্টা ধরে, প্রায় গোটা একটা বছর 2 ঘন্টা ধরে তিনি ওয়েস্টার্ন ড্যান্স প্র্যাকটিস করছেন। বৈজয়ন্তীমালার সঙ্গে নাচের একটা দৃশ্য রাখবেন উনি এবং মনে মনে পরিকল্পনা করছেন এমন একটা সেট, এমন তাতে আলোর কাজ থাকবে, এমন তাতে নৃত্যশৈলী থাকবে, ওয়েস্টার্ন নৃত্যশৈলী, যেটা বলিউডে এর আগে দেখেনি। পুরো সেটটা করতে 1 লক্ষ টাকার খরচা সেই যুগে। বম্বের ওখানে থেকে যারা লেন্ডার্স আছেন তাদের কাছ থেকে টাকা নিতে হবে। এর মধ্যে 1965 সালে পাকিস্তান ভারত আক্রমণ করলো। আচমকা আক্রমণ, ভারতবর্ষের ভেতরে তখন একটা রাজনৈতিক অস্থিরতা চলছে। মনে হলো, প্রাথমিকভাবে মনে হলো এই বুঝি পাকিস্তান দেশের খানিকটা খেয়ে নিয়ে চলে যাবে। পরবর্তীকালে ভারত সেই যুদ্ধে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিল, কিন্তু পুঁজির বাজারে
তখন একটা অনিশ্চয়তা এসে যায়। যারা উত্তমকে টাকা দেবেন বলেছিলেন তারা টাকা হোল্ড করে নিলেন, তারা দিলেন না টাকা, কাজ পিছিয়ে গেল, হলো না, সেট ক্যান্সেল করে দিতে হলো। উত্তম বম্বেতে গিয়েও রক্ষা করতে পারলেন না, টাকা জোগাড় করতে পারলেন না। এই সব কিছুর পরেও সিনেমা রিলিজ হলো। উত্তম অসম্ভব চেষ্টা করলেন। যখন উনি প্রচণ্ড পরিশ্রম করছেন তখন সুপ্রিয়া দেবী এবং অন্যান্যরা তাকে বলতেন যে কি দরকার, ফ্লোর থেকে আসার পর এত পরিশ্রম করে আসছো, একটার পর একটা ছবি, বছরে 5টা সিনেমা করতে হচ্ছে, তারপরে এসেও তুমি 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করছো, নিরলস পরিশ্রম করছো একটা হিন্দি ছবি করবার জন্য, কি প্রয়োজন? সেদিন উত্তম কুমার জবাব দিয়েছিলেন, বম্বেতে আমার ডিফিট মানে বাংলাদেশের ডিফিট। এই একটা উত্তর দেওয়ার পর আর কেউ কোনোদিন তার পরিশ্রম নিয়ে প্রশ্ন তোলেনি। আমরা এই ভিডিওর পরের দিকে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। কেন উত্তম কুমার এত বড় একটা কথা বলেছিলেন যে বম্বেতে ওনার ডিফিট মানে বাংলাদেশের ডিফিট। এবং এখানে দয়া করে বাংলাদেশ বলতে এক্ষেত্রে ওনারা অবিভক্ত বাংলাতে মানুষ হয়েছেন, তো বেড়ে উঠেছেন, তাদের অনেক রাজনৈতিক কর্মকাণ্ডও সেখানে ছিল। বাংলাদেশ বলতে আমরা আমাদের বাংলাকেই বুঝি, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের কথা এখানে হচ্ছে না, একটু পরিষ্কার করে দিলাম। যেদিন ছবিটা রিলিজ হচ্ছে সেই দিনই উত্তম কুমারের বুকে একটা ব্যথা উঠল, প্রথম হার্ট অ্যাটাক ধরা পড়ল উত্তম কুমারের। ওই একই দিনে উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী অসুস্থ হলেন, বোতল বোতল রক্ত দিতে হলো তাকে। দুজনেই গুরুতর অসুস্থ, দুটো বাড়িতে। উত্তম একটু সুস্থ হলেন, গৌরী দেবীর কাছে হাসপাতালে যাতায়াত শুরু হলো। ওদিকে যে বছরগুলোতে উত্তম কুমার খ্যাতির শীর্ষে উঠলেন, পুরস্কার পেলেন, পুরস্কার তো আর পুঁজি যোগায় না, পুঁজিটা আসতো যদি সিনেমাটা ফ্লপ না করতো, টাকাটা যদি উঠে আসতো। ছোটি সি মুলাকাত মুখ থুবড়ে পড়ল। উত্তম ভেবেছিলেন সারা ভারতবর্ষে আর যাই হোক, যে বাংলাদেশের জন্য তিনি বম্বেতে জবাব দিতে গেছেন, এত পরিশ্রম করেছেন, সেই বাংলার মানুষ অন্তত তার পাশে দাঁড়াবে। সেদিন কেউ বাংলা ছবির পাশে দাঁড়ায়নি, বরং উত্তমের টুইস্ট নাচা, তার এই হিন্দি ছবি ছ্যা ছ্যা করে বাংলা ছবির দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই বাংলা ছবির দর্শক যারাই হয়তো ইয়ারানাতে তেরে জৈসা ইয়ার কাহা দেখবার জন্য, অমিতাভ বচ্চনের নাচ দেখবার জন্য নেতাজি ইন্ডোরে গিয়ে ভিড় করছে, সেই বাংলা ছবির দর্শক যারা রাজেশ খান্নার জন্য গুরু গুরু বলে ঝাঁপিয়ে পড়ছে, সেই বাংলা ছবির দর্শক উত্তমের টুইস্ট নাচ পছন্দ করেনি। সংস্কৃতি মনজ্ঞ, শালীন, প্রাজ্ঞ দর্শক মণ্ডলী। ছোটি সি মুলাকাত মুখ থুবড়ে পড়ল। সেই সঙ্গে উত্তমের চূড়ান্ত সমালোচনাও শুরু হলো। এমনিতে উত্তম কুমার ঘোষিতভাবে যে রাজনীতির সমর্থক ছিলেন, ফিল্মে হিরো হওয়ার আগে তিনি ছিলেন আগমার্কা সুভাষচন্দ্র সমর্থক। 1945 সালে গান গেয়ে থিয়েটার করে আইএনএর জন্য তিনি টাকা তুলেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি টাকা তুলে বসু পরিবারের হাতে দিয়ে এসেছিলেন সাহায্যকল্পে। পরবর্তীতেও আইনের এক্স সোলজারদের জন্য উনি কাজ করেছেন। ফলে ততদিনে সুভাষচন্দ্রকে এক শ্রেণীর রাজনীতিবিদ হয় এক ঘরে করে দিয়েছেন, নয় চরিত্র হনন করেছেন। ফলে সুভাষের প্রকাশ্য সমর্থক যারা, তাদেরও যে একই পরিণতি হবে, তাদেরও যে চরিত্র হনন হবে, এবং সুযোগ পেলেই তাদের প্রতিভাকে অস্বীকার করে একটা কেচ্চা ইত্যাদি ছড়িয়ে যেভাবে হোক তাকে নিচু করা যায় তার চেষ্টা যে হবে,
সেটা আর বলার কি, উত্তমের বিরুদ্ধে সেটা হয়েছিল। যাই হোক, এসব তো গেল ছোটি সি মুলাকাত কেন ব্যর্থ হয়েছিল, ব্যর্থতার গল্প। উত্তম কুমার তার আত্মজীবনী আমার আমিতে কোথাও কিন্তু বম্বের কাউকে এক ফোঁটা দোষ দেননি, আমরা যেটা সাধারণত বলি। কিন্তু যেটা হয়েছিল, এবার আমি পরের প্রসঙ্গে আসছি, কেন উত্তমকে বা উত্তমের মতো আরো অনেকে যেতে হলো বম্বেতে, কেন উত্তম এই কথাটা বললেন যে আমার পরাজয় বম্বেতে, আমার পরাজয় মানে বাংলাদেশের পরাজয়, এত বড় কথা কেন বললেন উত্তম কুমার? এবং কেনই বা দক্ষিণ ভারতে আমরা এই ট্রেনটা দেখিনি? কেন তারা বলিউডে আসতে চাননি, আসেননি? তারা নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে শক্ত করেছেন দিনের পর দিন, আজ তার ফল আমরা দেখছি। এই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করব এইবার এই সেগমেন্টে ভিডিওর। তার আগে একটা জিনিস বলি, এই যে উত্তম কুমার বলছেন না যে আমার পরাজয় বাংলাদেশের পরাজয়, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরাজয়, স্বাধীন ভারতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরাজয়, এটা বলার অধিকার তাকে কে দিল? একটা ছোট্ট ক্লিপিং, একটা রিপোর্ট, তার একটা অংশ আমি পড়ব। এটা 1378 সালের অগ্রহায়ণ মাসের প্রসাদ পত্রিকা ফিল্ম ম্যাগাজিন, তাতে বেরিয়েছিল উত্তম কুমার প্রায় 2.5 মাস বম্বেতে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। 5-5খানা ছবি তাকে নিয়ে চলছিল, সহশিল্পী কলাকুশলীরা সব বেকার বসে গেছেন। তো সেই সময় প্রসাদ পত্রিকা লিখছে, উত্তম বিহনে ফিল্ম লাইনের জীবনে এই ধরনের ট্র্যাজেডি এই সর্বপ্রথম। এবার আর একটা জিনিস খুব পরিষ্কার উপলব্ধি করা গেল যে ওকে বাদ দিয়ে আপাতত আর কিছু করা যাবে না। উত্তম কুমারই বলতে পারতেন আই অ্যাম ইন্ডাস্ট্রি। একার কাঁধে মুমূর্ষু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি বয়ে বেড়াচ্ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। কেন এই অবস্থা হলো? কেন উনি বম্বে গেলেন? এর জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে, এবং এই পর্বে আমি যা যা বলবো তার উপাদানটা আমি সংগ্রহ করেছি বাঙালির খাপছাড়া ইতিহাস বলে একটা ছোট্ট চটি বই আছে, লিখেছেন শ্রী সৈকত বন্দ্যোপাধ্যায়, গুরুচণ্ডালী পাবলিকেশন থেকে প্রকাশিত। এবং সেখানে সৈকত বন্দ্যোপাধ্যায় একটা প্রবন্ধ লিখেছেন যে বাংলা সিনেমা লাটে উঠলো কেন। অল্প কয়েকটা পাতার মধ্যে পুরো বিষয়টা তিনি বুঝিয়ে দিয়েছেন, পুরো প্রেক্ষাপটটা তিনি বুঝিয়ে দিয়েছেন। দেখুন, এই যে আজকাল বলেন না যে টালিগঞ্জে যে ছবিটা হয় সেটা আঞ্চলিক ছবি, আর বলিউডে মানে বম্বেতে যেটা হয় সেটা সর্বভারতীয় ছবি। একটা সময় কলকাতা না এসব আঞ্চলিক তকমা ফকমা ধার ধারতো না, কারণ কলকাতায় যে ছবিটা হতো সেটা সর্বভারতীয় ছবি হতো। কলকাতার নিউ থিয়েটার্স সেই সময় প্রফেশনালিজমে হলিউডের ইকুইভ্যালেন্ট ছিল। সরাসরি নতুন টেকনোলজি শিখবার জন্য আমেরিকা থেকে সরাসরি লোকজনকে এখানে অ্যাপয়েন্ট করা হতো। বম্বে থেকে লোকজন এসে অবাক হয়ে যেত যে এই প্রফেশনালিজম আমরা বম্বেতে ভাবতে পারি না। একই সাথে একই সিনেমা দুটো ভাষায় রিলিজ হতো কলকাতা থেকে। কেএল সাইগাল ইত্যাদিরা, কানন দেবী ইত্যাদিরা, তারা যে সিনেমাগুলো করতেন, প্রমথেশ বড়ুয়া ইত্যাদিরা, তারা একই সাথে এখানে বাংলাতে একটা ছবি হতো এবং পাশের ফ্লোরে ওই একই কাহিনী নিয়ে হিন্দিতে ছবি হতো। তখন হিন্দি ছবি বলতো না, তখন বলা হতো হিন্দুস্তানি। এবং দুটো ছবি অনেক সময় করা হতো দুটো ভিন্ন আঙ্গিকে। বাংলার জন্য যে ছবিটা করা হতো, যে শুটিংটা হতো, সেখানে অনেক বেশি স্টোরি টেলিং এর ওপর গুরুত্ব দেওয়া হতো, অভিনয় দক্ষতার ওপর, নৈপুণ্যের ওপর গুরুত্ব দেওয়া হতো, কাহিনীর ঘন ঘটার ওপর গুরুত্ব দেওয়া হতো। আর হিন্দুস্তানি দর্শকদের জন্য যে ছবিটা করা হতো সেটাকে করা হতো কি করে সেটটাকে আরো ঝকঝকে করা যায়, কি করে একটু আরো নাচ টাচ, একটু গান টান ঝকঝকে করা যায়, দু একটা সিন একটু নাচ টাচ দেওয়া হবে। দেখুন, তখন থেকেই কিন্তু রুচির যে পার্থক্যটা সেটা পরিষ্কার ছিল। বাঙালি দর্শক কি নেবে,
আর হিন্দুস্তানি দর্শক কী নেবে। কিন্তু দুটোই ছিল কলকাতার ছবি, বাঙালি পুঁজির ছবি। পুঁজিটা ঢালতো সব বাঙালি প্রযোজক যারা ছিলেন, তারা অনেকে এই পুঁজিটা পেতেন কোথা থেকে? পুঁজিটা পেতেন তখন অনেক বাঙালি ব্যাংকও ছিল, নাথ ব্যাংক ইত্যাদি ইত্যাদি, অনেক বাংলার অনেক ব্যাংক ছিল। সেখান থেকে ডাইরেক্টলি তারা পুঁজিটা নিয়ে আসতেন, সিনেমা করে টাকাটা রোল করিয়ে ব্যাংকে ফেরত দিয়ে দিতেন। এইভাবে একটা অর্থনৈতিক চক্র চলতো, যেটা 1943-এর দুর্ভিক্ষ, 1946-এর দাঙ্গা, কোনোটাতেই সেটা ক্ষুণ্ণ হয়নি। এমনকি নিউ থিয়েটার্স ভেঙে গেল, তাতেও ক্ষুণ্ণ হয়নি। ক্ষুণ্ণ হলো 1947-এর দেশভাগে। বাঙালির তথা এই বাঙালি ব্যাংকগুলোর কোমর ভেঙে গেল, ব্যাংকগুলো ফেল করে গেল। বহু বাঙালি ব্যবসা, তার বিজনেস মডেলটাই ধ্বংস হয়ে গেল। কারণ কাল যেখান থেকে কাঁচামালটা আসছে, বা কাল এখানকার যে প্রোডাক্টটা পূর্ববঙ্গে যাচ্ছে, পরস্পর শত্রু রাষ্ট্র তৈরি হয়ে গেল। বাংলা ছবির যে বাজার, সেটা প্রথম ধাক্কা খেলো। তার কারণ পাকিস্তান সরকার বলে দিল, ভারতবর্ষ থেকে আমরা ছবি নেব না, নিষেধাজ্ঞা জারি হলো। ফলে বিস্তীর্ণ পূর্ববঙ্গের যে বাজারটা ছিল, সেই বাজারটা টালিগঞ্জের হাতছাড়া হয়ে গেল। এমনকি তখন ঢাকাকে কেন্দ্র করে যে ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন করে এবার গড়ে উঠতে শুরু করলো, তার সঙ্গে তাতে করে নতুন অনেকে সুযোগও পেলেন যারা এখানে পেতেন না। কিন্তু কলকাতা এবং ঢাকার মধ্যে কোনো আদান প্রদানের রাস্তাও বন্ধ, অন্তত সরকারিভাবে। সেই সঙ্গে কি হলো? সেই সঙ্গে পুঁজি প্রকাশ্যে ধীরে ধীরে পশ্চিমে শিফট করলো। তার বহুবিধ প্রভাব আছে, তার মধ্যে ফিল্মও পড়ল। হঠাৎ করে বাংলা ছবি দেখলো পুঁজিহীন, অভিভাবকহীন একটা পরিস্থিতি। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হলো স্টোরি টেলিংয়ের ওপর জোর দিয়ে। উত্তম সুচিত্রার স্বর্ণযুগের সেই ছবি, তথাকথিত স্বর্ণযুগ, শেষ রক্ষা হলো না। দেখা গেল আস্তে 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 কলকাতার হলগুলোর দখল নিচ্ছে হিন্দি ছবি, হিন্দি ছবি, হিন্দি ছবি। আসলে ওই যে একই ফ্লোরে আমরা দুটো ভাষার ছবি করতাম, একদিকে বাংলাও হচ্ছে, হিন্দুস্তানি ছবিও হচ্ছে। ফলে কলকাতার দর্শকদের কাছে হিন্দুস্তানি ছবি কিন্তু সাউথ ইন্ডিয়ার মতো এলিয়েন ছিল না। কলকাতার স্টুডিও পাড়া হিন্দুস্তানি ছবি তৈরি করতে অভ্যস্ত ছিল, কলকাতার হলগুলো হিন্দুস্তানি ছবি দেখাতে অভ্যস্ত ছিল, কলকাতার মানুষ মানে বাংলার মানুষ হিন্দুস্তানি ছবি দেখতেও অভ্যস্ত ছিলেন। কিন্তু সেই ছবিগুলো তৈরি হতো বাংলার পুঁজিতে, বাংলাতে বসে, বাংলার টেকনিশিয়ানদের হাতে। এখন যে ছবিগুলো এলো, এই ছবিগুলোতে বাংলার কোনো যোগাযোগ নেই। পার্থক্যটা এইখানে। দক্ষিণ ভারতের কাছে এই জিনিসটা ছিল না, এই চ্যালেঞ্জটা ছিল না, তারা হিন্দি বুঝতোই না। ফলে তারা পুরোপুরি বলিউডকে বর্জন করলো, করে সম্পূর্ণ নিজের ক্ষমতায়, নিজের জোরে প্যারালাল ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে দিল। আর একটা জিনিস যেটা হলো, 1951 সালে কেন্দ্র সরকার বুঝতে পারলেন এই যে বাজার ভাগ হয়ে যাওয়া ফিল্মের পক্ষে একটা বড় ক্ষতি হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে। ফলে ফিল্মের যে বাজারটা ছিল সেটা আর নেই। তারা তখন ঠিক করলেন যে না, ইন্ডিয়ান ফিল্ম, কোট অন কোট ইন্ডিয়ান ফিল্মকে প্রমোট করা হবে, বাইরে মিডল ইস্টে পাঠানো হবে, রাশিয়াতে পাঠানো হবে, বন্ধু রাষ্ট্র, বিভিন্ন জায়গায় হিন্দি ফিল্মকে দেখানোর ব্যবস্থা করতে হবে, আফ্রিকায় পাঠানো হবে। রাজ কাপুরের ছবি আওয়ারা রাশিয়াতে মারকাটারি হিট হয়ে গেল। রাজ কাপুর, নার্গিস রাশিয়া সফর করলেন। কিন্তু ভারতীয় ছবি মানে বাজার যে ভাগ হয়ে গেল, পাকিস্তান সরকারকে বলা হলো যে এসব করো না, বম্বের ছবি তোমরা দেখাও। কিন্তু ভারতীয় ছবি বলতে শুধুমাত্র তখন
পুরো চিন্তাটা গেল হচ্ছে বলিউডের ওপরে। ভারতীয় ছবির বাজার ধরে দেওয়া মানে বলিউডের বাজার ধরে দিতে হবে। ওদিকে সর্বভারতীয় বাজার যে একটা কলকাতায় ছিল, যে কলকাতার ছবি সর্বভারতীয় বাজার ধরতো, তারও যে একটা বিরাট বড় বাজার পূর্ববঙ্গে চলে গেছে, তারও যে বাজার প্রয়োজন, ভারত সরকার এটা তখন ভাবেননি। আমি বারবার আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্রের সাথে কিশোর কুমার বা আর.ডি. বর্মনকে দয়া করে গোলাবেন না। তার কারণ উত্তম কুমার, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায় এরা মুম্বাইয়া নন। এরা টালিগঞ্জকে বম্বেতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন অনেকাংশেই। কারণ উত্তম কুমাররা চেয়েছিলেন চাকাটা একবার অন্তত ঘোরাই হোক, বলিউডের ছবি আসুক, আমার এখানে দেখুক, কিন্তু সেই বলিউডের ছবিটাও হবে টালিগঞ্জের হিরোর ছবি। রাস্তাটা তৈরি করি, পুঁজি ওখানে গেছে তো কি হয়েছে, আমার টেকনিশিয়ানরাই ওখানে যাবে, আমার আর্টিস্টরা ওখানে যাবে, আমরাই বোম্বেতে গিয়ে নিয়ন্ত্রণ করব। একদিন না একদিন চাকা ঘুরে ঠিক আমার কাছে ফিরে আসবে। চাকাটা আর ঘোরানো যায়নি। উত্তম সর্বভারতীয় যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, সেখানে অন্য সব কিছুর মতোই উত্তম হেরে গেছেন। উত্তমের মতো অনেকেই হেরেছেন। বড় অকালে চলে গেছিলেন, এবং যখন গেছিলেন বাংলা সিনেমা হাহাকার করে উঠেছিল। কি উত্তমের জীবদ্দশাতেই উত্তম নিজেই দেখেছেন বলিউডের অনুকরণ শুরু হয়ে গিয়েছিল বাংলায়, বলিউডি ছবির সাথে টিকে থাকবার লড়াইতে। মানুষকে বাংলা সিনেমার হলমুখী করবার জন্য। এই এখনো আমরা দেখি না, বম্বের ছবি আসে, ভালো বাংলা সিনেমা হল খুঁজে পায় না। যাই হোক, আমরা ছোটি সি মুলাকাতের নিয়ে একটা সার্বিক প্রেক্ষাপট আলোচনা করার চেষ্টা করলাম। হয়তো আপনাদের অনেক কিছু চিন্তার এবং ভাবনার রসদ দিতে পেরেছি, হয়তো পারিনি। যদি ভালো লাগে বা কি মনে হলো কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।